সকল শ্রোতা দর্শককে স্বাগত জানাচ্ছি ফেস দ্য পিপলের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি কেন্দ্রিক বিশেষ আয়োজন ফেস দ্য ইকোনমিতে। আসলে প্রতিদিনের মতো আজও আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ব্যাংক খাতের সমস্যা, সম্ভাবনা এবং আপামর গ্রাহকের স্বার্থ সংরক্ষণের জন্য কি করা যেতে পারে। এবং বরাবরের মতো আজকেও আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় অতিথিবর্গ। প্রথমেই আমি আমাদের অতিথিবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের। আমাদের সাথে আজকে আছেন সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, তিনি অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি ফেস দ্য পিপল এবং ফেস দ্য ইকোনমির স্টুডিওতে। আমাদের সঙ্গে আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ FCA, তিনি জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং একই সাথে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের সাবেক সভাপতি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডক্টর পারভেজ করিম আব্বাসি, তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আমাদের অর্থনীতির যে বিষয়টি নিয়ে আলোকপাত করব, সেটি বর্তমানে আমাদের অনেকের কাছেই একটি প্রাত্যহিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আমানতকারী যারা ব্যাংকে আছেন, আবার ব্যবসায়ী যারা আছেন, এমনকি ব্যাংক খাতে যারা নীতি নির্ধারক আছেন, তাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো এই ব্যাপারে আমি আমার প্রথম যে জানার আগ্রহটা, সেই আগ্রহটা ব্যক্ত করব সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ স্যারের কাছে। স্যার, বর্তমানে আমরা জানতে পেরেছি বা আমরা দেখছি সবাই যে 5টি ব্যাংককে মার্জার করে সম্মিলিত ইসলামী ব্যাংক তৈরি করা হয়েছে। তো এই সম্মিলিত ইসলামী ব্যাংক তৈরি করার পরে অনেক গ্রাহকের মধ্যে একটা চিন্তার সূচনা হয়েছে যে আমরা কি আমাদের এই আমানত ফেরত পাবো কি পাবো না। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বলেছেন যে এটি একটি শক্তিশালী ব্যাংক হবে ভবিষ্যতে, এবং সেখানে আমরা যতদূর জানি 35,000 কোটি টাকার যে পেড আপ ক্যাপিটাল, তার মধ্যে প্রায় 20,000 কোটি টাকাই সরকার বাংলাদেশ ব্যাংক এখানে কন্ট্রিবিউট করবে। এদিকে আবার প্রায় আরও বেশ কিছু ব্যাংক দুর্বল ব্যাংকের তালিকাভুক্ত হয়ে আছে। আবার গতকালকে পত্রিকায় দেখলাম যে আরো 9টি আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নের জন্য বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছেন। তো এটাকে আসলে অস্থিরতা না বলে ব্যাংক খাতে কোনো উপায় নেই, যেহেতু সাধারণ মানুষ এই তাদের উদ্বেগগুলো প্রকাশ করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়ে। তো এই জন্য আপনার কাছে স্যার একটু জানতে চাই যে এই যে উদ্বেগটা তৈরি হয়েছে ব্যাংক খাতে, বিশেষ করে সাধারণ গ্রাহকদের মধ্যে, এটা প্রশমনের উপায় কি? আপনি 2004 সালেও একবার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং এখনো আপনি এই মুহূর্তে অগ্রণী ব্যাংক PLCর চেয়ারম্যান হিসেবে আছেন। আপনার এই সুদীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনি যদি একটু বলতেন এই ব্যাপারটিতে। ধন্যবাদ অমিত, এবং আমি ধন্যবাদ দিতে চাই ফেস দ্য পিপল আমাকে সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, এটা ব্যাংকিং খাতে কিন্তু আমরা জানি গত 15 বছর ধরে অনেক অস্থিরতা বিরাজমান ছিল। আমার মনে হয়েছিল যে এই সরকার আসার পরে এটা আস্তে আস্তে স্তিমিত হয়ে আসছিল, কমে যাচ্ছিল। কিন্তু যেটা কোশ্চেন আসছে মার্জার, অ্যাকুইজিশনের মার্জার, ইটস ভেরি গুড প্রপোজাল। এটা কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, সব দেশে স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা আছে, সব জায়গায় এটা প্রচলিত আছে। এটা আমি ওয়েলকামও করেছিলাম যখনই এটা শুনেছি যে অ্যাকুইজিশন মার্জার হবে। কিন্তু আনফর্চুনেটলি আমি এটা বলতে আমার দ্বিধা নাই, আমি মনে হয়েছে এটা টু আর্লি প্রেডিকশন। এটা বলার আগে তাদের চিন্তা করা উচিত ছিল কতগুলি স্টেক, মানে প্রথমে বলবো কতগুলি ডিপোজিটার আছে, ইন্ডিভিজুয়াল ডিপোজিটার। এখানে ডিপোজিটারও কিন্তু ভাগ আছে, কর্পোরেট ডিপোজিট আছে, গভর্নমেন্ট ডিপোজিট আছে। ইন্ডিভিজুয়াল ডিপোজিটার যারা আছে, স্পেশালি যারা ছোট ডিপোজিটার, অনেক ডিপোজিটারে বিজনেস হাউসেস আছে, 10 কোটি, 20 কোটি, 50 কোটিও থাকবে। এইটা একটা হিসাবটা করা উচিত ছিল, নিয়ে তাদের হিসাব করতে হবে কতদিন এই পেমেন্টগুলি হবে, আর সাথে সাথে 1 বছরের মাঝে, 5 বছরে, 10 বছরে। প্রথমে আমি দেখেছি আমাদের মাননীয় গভর্নর সাহেব, উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন, ডিপোজিটার্স ইন্টারেস্ট উড বি সেফগার্ডেড।
তারপরে পরেই দেখছি বলা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমে দেওয়া আছে 2 লাখ টাকা পর্যন্ত। জি, যার 1 কোটি সেও 2 লাখ পাবে, যার 2 লাখ আছে সেও অফকোর্স ইনিশিয়াল পেমেন্ট। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য পিরিয়ড, রেস্ট অফ দ্য অ্যামাউন্টের জন্য কতদিন, হোয়াট ইজ দ্য রিপেমেন্ট শিডিউল, এইটা একটা হিসাব করতে মেন্টাল বা এটা ডিসক্লোজ করা দরকার না, কিন্তু এগুলি করা হয়েছে না আমি জানি না। এখন তারপরে এটা ডিপোজিটারের পরে আসবে যারা ওয়ার্কার। আমার ওয়ার্কিং ফোর্স কি সবাই থাকবে না গোল্ডেন হ্যান্ডশেক হবে? অ্যাকুইজিশন মার্জারে কিন্তু গোল্ডেন হ্যান্ডশেক অ্যাকসেপ্টেবল, 3 মাসের বা মিনিমাম 3 মাসের দিতে হয় যে কোনো জায়গায়, অথবা তার কন্ট্রাক্ট অনুযায়ী পেমেন্ট করে দিতে, রিমেনিং পিরিয়ড থাকবে তাকে সেই পিরিয়ড পর্যন্ত পেমেন্ট করা, সেটারও একটা হিসাবপত্র করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা দেখে আমি সেদিন আই ওয়াজ শক, যেখানে বলা হচ্ছে জেনারেল শেয়ার হোল্ডার তাদের কোনো ভ্যালু নাই, শেয়ারের ভ্যালু নাই। এই ধরনের ডিক্লারেশনটা খুবই খুবই আশ্চর্যজনক লেগেছে। তুমি ব্লেম করো দ্য বোর্ড অফ ডিরেক্টরস, যারা সিটিং দেয়ার টেকেন আউট দ্য মানি, যারা টাকা পাচার করে নিয়ে গেছে। অফকোর্স তাদের প্রত্যেকের অ্যাসেট পর্যন্ত ফ্রিজ করতে পারে সরকার উইথ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, কোনো অসুবিধা নাই। পরে এটাকে অফকোর্স এই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার রেকটিফাই করতে পারে, সে পরে যে কেস তুমি আমার অ্যাসেট নিয়েছো কেন, সেটার জন্য হয়তো তাকে বলতে পারে তুমি ব্যাংকরাপ্ট, তোমার আর কোনো নাই, টাকা পয়সা যা আছে সব নিয়ে নিতে হবে, নিয়ে এটাকে যেখানে যেখানে লায়াবিলিটিস আছে, এটা শুধু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইট ইজ ভেরি মাচ কমন, স্পেশালি ইন আমেরিকা এন্ড কানাডা। এখন যারা কর্মকর্তা দে আর এক্সপিরিয়েন্স ইন আমেরিকা, গভর্নর সাহেব জানেন, আমার অর্থ উপদেষ্টাও কাজ করে আসছে, কিন্তু এগুলি কেন দেখা হচ্ছে না আমার কাছে আশ্চর্য লাগে। আমি কিন্তু ভেরি ওপেন মাইন্ড নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, দিস ইজ পার্সোনাল, আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি জানি না স্টেক হোল্ডার তাদের কি রিপ্লাই আছে বা এটা। সুতরাং যে কোনো অ্যাকুইজিশন মার্জার আই ওয়েলকাম, কিন্তু এইগুলি হিসাব করতে হবে, করে বলে দিতে হবে ভাই যারা ডিপোজিটার দে আর নট অ্যাট ফল্ট, তাদের সেফগার্ডের জন্য রাখা হয়েছে, বোর্ড ফেল টু repay that money. Management failed to repay that money to the deposit. এটা হলো মোস্ট ক্রিটিক্যাল। এখানে পলিটিক্যাল প্রেশার থাকে এইসব লেন্ডিং এ, এখানে কনাইভেন্স উইথ দ্য বোর্ড আছে, পলিটিক্যাল ম্যানেজমেন্ট থাকে, এবং কাস্টমারও কিন্তু এটার সঙ্গে আমি জড়িত আমি মনে করি, না হলে যে ফিকটিশিয়াস লোনগুলি হতে পারে না। তারা বলতেছে আই এম গিভিং ইউ স্পিড মানি, ইউ গিভ 1 কোটি টাকা, তুমি আমাকে 10 কোটি টাকা স্যাংশন দাও। আমি একটা এক্সাম্পল স্বরূপ, আমাকে কিন্তু প্রুফ চাইলে প্রুফ করতে পারবো না এটা, কিন্তু এই ধরনের ঘটনাগুলি রিপিটেডলি হয়ে আসছে। ফিকটিশিয়াস লোন কেন হবে, কেমন করে হতে পারে, আমার তো লজিকে আসে না। এইভাবে হচ্ছে এখন বলতে সে লোক পাচ্ছে না, তার অ্যাসেট নাই, জমি নাই, কিছু নাই, এটা কিন্তু আমি দেখতেছি এখন। আরেকটা জিনিস যেটা আমি এই স্বল্প টাইমের মধ্যে যেটা বলতে চাচ্ছি, এছাড়া রেসপন্সিবিলিটি আমি রেগুলেটরি অথরিটিকেও বলবো, তারা কিন্তু গত 15 বছর রেগুলেটরি অথরিটিজ রিপ্রেজেন্টেটিভ they were sitting in the respective bank, যেগুলো উইক ব্যাংক, what role they played? আমাদের এখন ব্লেম করা হচ্ছে এই ব্যাংক। হ্যাঁ, গত 15 বছরে আই অ্যাগ্রি ব্যাংকিং খাত একদম তলানিতে পৌঁছে গেছে, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু এইগুলির জন্য দায়ী এখন দেখা যাচ্ছে যে আমরা উই হ্যাভ টেকেন ওভার, ঠিক আছে, আমাদের ডেকে আনা হয়েছে, বলা হচ্ছে। আমি আই ওয়াজ শক টু সি এ রিপোর্ট 2-3 দিন আগে যে আমাদের কোনো ডেভেলপমেন্ট নাই। এটা কিন্তু আমার কাছে মানতে আমি পারি না। যে আমি যদি হিসাব করা হয় অগ্রণী ব্যাংক, আমি ফ্যাক্ট ফিগার দিয়ে বলি, 1971 লিবারেশনের পর থেকে 2010 40 বছর টোটাল লেন্ডিং পোর্টফোলিও হয়েছিল 30,000 কোটি টাকা।
এর 10% ছিল ক্লাসিফাইড, 3,000 কোটি টাকা। আমি যখন ছেড়ে গেলাম, আই টুকে আরো ব্যাড সিনারিওতে আমি নিয়েছিলাম, কিন্তু ওটা কমিয়ে হয়েছে। কিন্তু গত 15 বছর এই ব্যাংকে লেন্ডিং হয়েছে অ্যানাদার 50,000 crore, 50,000 কোটি টাকা। হয়েছে ভালো, প্রফিট দেখাতে পারি ইজিলি, হয়েছে ভালো, সবকিছু ভালো, কিন্তু ক্লাসিফাইড 50% অফ দিস। তো কোথায় যাব? এইগুলি তো উই হ্যাভ ইনহেরিটেড, ইট ইজ উই ক্যারিং ইট অন আওয়ার শোল্ডার, কাঁধের মধ্যে ঝুলে এগুলি। এইটা এখন যদি আমাদের ক্রিটিসাইজ করে এক বছরে তো সলিউশন হবে না। এই ওরা 15 বছর নিয়েছে এটাকে সলিউশন করতে, সলভ করতে। আমার মনে হয় মিনিমাম 5 years টাইম লাগবে। এখানে স্যার আমি একটু প্রসঙ্গক্রমে বলতে চাই, গতকালকেই পত্রিকায় দেখলাম যে 5টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের মূলধন ঘাটতির জন্য যে রিকভারি প্ল্যান দিয়েছে 5 বছর, সেখানে আমার এখনো মনে পড়ছে অগ্রণী ব্যাংকের সম্ভবত 7,600+ মূলধন ঘাটতি এবং 5 বছরে 6,000 অ্যারাউন্ড রিকভার করার একটা প্ল্যান দিয়েছে। কিন্তু আমি গতকালকে দেখলাম বেশ কয়েকটা টিভি চ্যানেল, পত্রপত্রিকায় বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র বলছেন যে এই পরিকল্পনা অবাস্তব। এখন এগুলো কি ব্যাংকের গ্রাহকদের আস্থাও নষ্ট করে কিনা এই ধরনের বক্তব্য? আর যদি এরকম হয়েই থাকে অবাস্তব, কিভাবে বাস্তবসম্মত করা যায়? আপনি যে কথাটি বললেন যেটি তো একদিনে হয়নি, তো এটা স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসাটাই ভালো, নাকি এই ডিজামিনেশনগুলো করে আরো আমাদের মার্কেটটাকে মানি মার্কেট খুবই সেন্সিটিভ স্যার, আপনি জানেন, তো এই ব্যাপারে আপনার অভিমত কি? ভাই আমি আবারও তোমাকে অমিত বলবো, এই যে আমাদের ফরমার চেয়ারম্যান ইজ অলসো সিটিং হিয়ার, ব্যাংক দুরবস্থায় পড়ে আছে আমি জানি, কিন্তু আগে এই ধরনের ব্যাংকের সিচুয়েশনটা কনফিডেন্সিয়ালি বাংলাদেশ ব্যাংক উইথ দ্য বোর্ড অ্যান্ড টপ ম্যানেজমেন্টের সঙ্গে একসঙ্গে বসে আলাপ করত, এগুলি বাইরে বেরোতো না। একটা নিউজ বেরিয়ে গেছিল, ভালো নিউজ, এটার জন্য এক চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর হ্যাড টু মানে ফোর্স টু রিজাইন ডিউরিং দ্য টাইম অফ ডক্টর ফরাসউদ্দিন। একদিন নোটিশ বলা হয়েছে, আদারওয়াইজ দ্য ব্যাংক উইল বি পেনালাইজড অ্যাট এ রেট অফ 5 lakhs টাকা। দে ওয়ার ফোর্সড টু রিজাইন বিকজ ওই ক্যামেল রেটিং এর রিপোর্টটা তারা বের করে দিয়েছে, খুব ভালো পারফর্ম। এটা তো মানুষের কনফিডেন্স কাঁপায় দেয়, সত্যি কথা বলতে মানুষের কনফিডেন্সটা কাঁপায়। 5 ব্যাংকের ক্ষেত্রে আমরা কিন্তু তাই দেখলাম এখন, তারপরে তো আরো তো 9টা কালকে না পরশু দিন দেখছে অবসায়নের অনুমোদন দিয়েছে। সব খারাপের পথে। আমরা অনেকেই জানি ব্যাংকিং মহল জানে, বাংলাদেশ ব্যাংক জানে, প্রত্যেকটা জায়গায় অবজারভার ছিল, প্রত্যেকটা জায়গায় সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন তারা কিন্তু রিপোর্ট করেছে, না করা না, তারাও ছিল এখানে। স্টক এক্সচেঞ্জে তাদের শেয়ার বেচা কেনা হচ্ছে, চিটাগং স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক। তুমি হঠাৎ করে এসে যদি বলো এগুলি, আরো কাঁপায় দিতেছে। এটা বললাম তো 15 বছরে অনেক কিছু জিনিস মিসহ্যাপ হয়েছে, কিন্তু মানুষ লোক শুনতে চায়, কথাটা কম বলে আসল কাজগুলি করে বললে আমার মনে হয় ইজি হয়, বেটার হয় এইসব কাজে। থ্যাংক ইউ স্যার, আপনার কাছে আবার আমরা আসবো। আমরা এখন ডক্টর জামালউদ্দিন স্যারের কাছে যাব, যে এই যে আমরা এতক্ষণ যে বিষয়টাতে আলোকপাত করার চেষ্টা করলাম, যে মানুষের আস্থা, তারপরে সঠিক তথ্য, সঠিক ব্যবস্থাপনা নিয়ে, তো আপনি যদি আপনার এই সুদীর্ঘ অভিজ্ঞতা থেকে আমাদের সাথে একটু শেয়ার করতেন, যে গত 15 বছর বা 16 বছরে ব্যাংকিং খাতে আমরা দেখেছি যে কিভাবে এই ফান্ডগুলো বিভিন্ন জায়গায়, আমি বলবো এমবেজেলি হয়েছে, চলে গিয়েছে। তো আবার এই যে আরেকটা সময় আমরা এসেছি, এটাও খুব চ্যালেঞ্জিং সময়। এখন দুই চ্যালেঞ্জিং এর মাঝামাঝি পড়ে গ্রাহকদের যে দুশ্চিন্তা, দুর্দশা, ব্যাংকিং খাত কিন্তু এর কুপ্রভাব থেকে মুক্ত হতে পারবে না বা পারছে না। এমত অবস্থায় গ্রাহকরা কিভাবে আস্থা আনতে পারে, আর আমরা এই নতুন বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থাটাকে আরো গ্রাহক বান্ধব, শুধু গ্রাহক বান্ধবই না, ব্যাংকারদেরও বান্ধব করার জন্য কি করতে পারি, আপনার অভিমত কি? আমাদের যে অগ্রণী ব্যাংকের যে মাননীয় বর্তমান চেয়ারম্যান, উনি এক্সপেরিয়েন্স ওয়াইজ আমাদের থেকে অনেক বেশি। আমরা কাজ করছি
অ্যাজ এ অডিটর হিসেবে হ্যাঁ, কাজ করছে, যে কারণে আমরাও কিছু জানি। হ্যাঁ। এখন উনি যখন আসে, হি সাকসেসফুলি প্রাইম ব্যাংক যে একটা ব্যাংকের জি এমডি হিসেবে দেশে আসছে, তখন হি ওয়াজ এ ক্রেজ। ওকে, এবং প্রাইভেট সেক্টর ব্যাংক এখনো কিন্তু প্রাইম ব্যাংক এখনো ভালো অবস্থায় আছে। হ্যাঁ, এবং আপনার যে এবং উনি হি হ্যাজ ডান এ ভেরি গুড জব। এবং এখন অগ্রণী ব্যাংক আবার যখন আপনার বাইরের থেকে ম্যানেজিং ডিরেক্টর আনে, তখন কিন্তু উনাকেই অ্যাপয়েন্টমেন্ট দেয়, ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রাম, টু ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট। জি সেই ক্ষেত্রে হি ইজ মোর এক্সপিরিয়েন্স দেন আস, আমরা এখানে যারা আছে। উনার সাথে আমি হয়তো যোগ করতে পারি, উনি যে প্রবলেমগুলো উঠাইছে, পার্ট অফ দি প্রবলেম হলো আপনার উনি যেটা বলছেন যে সেন্ট্রাল ব্যাংকের মানে জনতা ব্যাংকেও এবং সোনালী ব্যাংকে বিভিন্ন All জায়গায় four banks. মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে, এক্স্যাক্টলি, মন্ত্রণালয়ে ফাইন্যান্স মিনিস্ট্রির লোক আছে, তারপরে আপনার এই যে বাংলাদেশ ব্যাংকের লোক আছে অবজারভার হিসাবে। অবজারভার মিনস কি? ওয়াচম্যান, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ওয়াচম্যান। এবং সেইটা দেখার পরে এখন যদি বলে যে 15 বছরে এটা হয়েছে, তাহলে বাংলাদেশ ব্যাংকে কেন রিপোর্ট করে নাই তারা? দে শুড, তারা ডিলিজেন্টলি তারা যদি তাদের দায়িত্ব পালন করতো, তাহলে অ্যাটলিস্ট উনি উনার বসকে জানাতে পারতো সেন্ট্রাল ব্যাংকে। সেন্ট্রাল ব্যাংকে জানালে হি কুড ডিফেন্ড হিমসেলফ, যে আমি এই জিনিসগুলো হলো, এগুলো ওইখানে আমরা আপনার কাছে জমা দিলাম। এবং তারা তো রিপোর্টিং একটা সিস্টেম আছে, সেন্ট্রাল ব্যাংকের রিপোর্টিং সিস্টেম আছে, হোয়াট আর পজিটিভ, হোয়াট আর নেগেটিভ। এই যে পয়েন্টগুলা, এগুলা কিন্তু এভরি বোর্ড মিটিং এ তারা থাকার পরে ওইটা ওখানে জানাচ্ছে। তাহলে এখন আপনি যদি বলেন যে ব্যাংকগুলা এটা করছে, তাহলে আপনাকে কেন ওখানে সাক্ষী দিল? এবং আপনি যদি রাজসাক্ষী আছে না, উনি তো অনেকটা রাজসাক্ষীর মতন ওখানে, উনি তো অনেকটা রাজসাক্ষীর মতন তাদের। এবং মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এরা ছিল, এবং অনেকেই ছিল। এবং তাদের দায়িত্ব আর এমনি বোর্ড মেম্বারদের দায়িত্ব কিন্তু ডিফারেন্স আছে। এই বোর্ড মেম্বারদেরকে গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তাদেরকে দিয়েছে মোর এমফাসাইজ এক্স্যাক্টলি ওনার নিজের লোক হিসেবে। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অথবা ব্রিটিশ গভর্নমেন্ট যখন এই দেশ চালাইছে, তখন তারা কিন্তু তাদের নিজস্ব লোকজন বিভিন্ন জায়গায় রাখছে কি জন্য? খবরটা যাতে তার কাছে পৌঁছে, ঠিক মতন চলছে জিনিসপত্র। তো এই যে এই পরিস্থিতিতে এখন আপনি যদি বলেন যে ওই ম্যানেজমেন্ট ওরা এটা ইয়ে করছে, নো। পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলেও তো পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু থাকবেই, এটা থাকবে। ইলেকশনের মধ্যে দিয়ে তারা আসছে পাওয়ারে, কিন্তু তারা অনেক কিছু বলবে। আমি আমার অভিজ্ঞতায়, আমি চেয়ারম্যান ছিলাম স্যার 11 মাস। আমি এই কথাটা আজকে এখানে বলতে চাই যে পাওয়ার প্ল্যান্টের একটা প্রজেক্ট আসছে 4,800 কোটি টাকা। তখন আমি তো দেখে এটা বোর্ড পেপার পড়ি, আমি তো ঘাবড়ে গেছি। তখন আমি 2জন ডাইরেক্টরদের সাথে কথা বললাম, যারা মোস্ট ট্রাস্টেড লোক, এদের ব্যাকগ্রাউন্ডও ভালো এবং তাদেরকে আমি চিনি। আমি তখন বলি যে ভাই, তোমরা এটার উপরে একটু, আমি কোনো ইনফ্লুয়েন্স করতেছি না, ট্রুথটা তুমি বলো মিটিংয়ে। আচ্ছা, এটা বলার পরে ওরা দেখি যে শচীন টেন্ডুলকারের মতন ব্যাটিং আরম্ভ করলো। মানে এই ব্যাটিং এ দেখা গেল যে বাকি যারা এগুলোর সাথে জড়িত ছিল তারা চাইপে গেছে। তখন তারা বললো যে স্যার, এটাকে এমডি সাহেবকে অনুরোধ করবো, আপনি এটা বোর্ড পেপারে এই প্রপোজালটা উইথড্র করার জন্য। ইয়ে করলো, এর 2 থেকে 3 দিনের ভিতরে আমার চাকরি নাই। তো আমার ওয়াইফ আমার জিজ্ঞাসা করছে পেপারে পড়ি, আমি তো বুঝছি যে ঘটনা কিছু হবে, আই ওয়াজ রেডি ফর দ্যাট। তখন আমার ওয়াইফ বলছে পেপার পড়ি, পেপারে এরকম ইয়ে লিখছে। আমাকে হ্যাঁ হতে পারে, নো প্রবলেম, ডোন্ট টেক এনি টেনশন, মানে ইট ইজ এ নর্মাল লাইফ, এটা চলবে। এটা তো আমার মেইন কাজ না, আমার কাজ হলো যে আমি আমার প্রফেশনে কাজ করতেছি। দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন। এবং এটা এখন যদি বন্ধ না হয়, আর কোন দিন বন্ধ হবে না? আমাদেরও সেটাই জানার বিষয়, এখন যদি বন্ধ না হয় আর কোন দিন বন্ধ হবে। আর যে লোনের কথা আপনি বললেন যে দিস ইজ এ লেংদি প্রসেস,
সেটা হলো যে আপনার একটা লোক, উনি যখন চেয়ারম্যান হয়েছে, এই লোন স্যাংশন হয়েছে এখন থেকে 10 বছর আগে। হোয়াট হি ক্যান হেল্প? ওটা ঘটনা তো আগেই ঘটে গেছে, ডকুমেন্টারি জালিয়াতি হোক অন্য কিছু হোক, টাকা তো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর উনি এখন উদ্ধার করবে কোথা থেকে উদ্ধার করবে? এই টাকা তো দেশে যদি থাকে তাহলে তার ব্যাংকগুলো চার্জ করি হয়তো বাইর করতে পারে, কিন্তু এইটা তো উনি এখন বাইর করতে পারতেছে না। যদি বাইর করে, গভর্নমেন্টের ওই সিস্টেমে সেন্ট্রাল ব্যাংক শুড হ্যাভ দি অ্যাবিলিটি টু গেট দ্যাট। সেন্ট্রাল ব্যাংক যদি তাদের অ্যাবিলিটি আছে যে ডেইলি ডিপোজিট গুলা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের রিপোর্টিং হয়। জি বস, আমি কি রাইট কথা বলছি? একদম শিওর। তাহলে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কোন কোন ব্যাংকে গেছে এই ডিপোজিট এবং ওইটা থাকে, তাহলে এই রিপোর্টটা বাইর করে ডিজিটাল আন্ডার দি ডিজিটাল প্রসেস অনেকটা কিন্তু উন্নতি হয়েছে, যে পেমেন্ট সিস্টেম ডিজিটালাইজ হয়ে গেছে। তারপরে আপনার ব্যাংকের যে লেনদেন গুলো এগুলো ডিজিটালাইজ হয়েছে, যে কারণে ইউ ক্যান রিকনসাইল, একটার সাথে আরেকটা রিকনসাইল করতে পারেন। সো এই যে স্টেটমেন্টটা দিল, সেই স্টেটমেন্টটা ইজ ইট রাইট অর রং, এটা মিসম্যাচ হলেই তো তখন তাকে আপনি ওই সময়ে করতে পারেন। নরমালি এটাই তো হওয়ার কথা, কিন্তু সেটা যদি না হয় তাহলে এটা কি সামগ্রিকভাবে এটা ফেলিওর, সামগ্রিক ফেলিওর। এবং সেই সামগ্রিক ফেলিওর এখনো বন্ধ হয়েছে কিনা উই ডু নট নো। এটার কোনো স্টাডি হয় না। তো এই যে আমরা লেনদেন গুলাকে যে আপনি যদি চেক করবেন, যেমন টাকা এলসি করে টাকাটা 2 অ্যাকাউন্টে গেছে, ওই ইম্পোর্টার ওইখানকার এক্সপোর্টার যে তার অ্যাকাউন্টে একটা গেছে আর একটা ওনার অ্যাকাউন্টে গেছে। তো তাহলে এইটা কার বাইর করার দায়িত্ব কার? এটা দায়িত্ব কার করেন? এবং সেইটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা, তারা অথরাইজ, সেন্ট্রাল ব্যাংকের আলাদা ডিপার্টমেন্ট আছে। ইন দ্যাট কেস এগুলা যদি আপনার রাইটলি হইতো, আমরা কেউই দায়িত্ব ঠিকভাবে পালন করি। অর্থাৎ আপনি যেটা বলছেন বলে আমি বুঝতে পারছি যে আমাদের সেই অবকাঠামোগুলো আছে বা আইনগুলো আছে, সেটার প্রয়োগ কাজ হয় নাই, হয়তো নেই, অ্যাক্টিভ নাই। ওনার যে রুলস রেগুলেশন আছে, প্রত্যেকটা ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের যে বিআরপিডি যে সার্কুলার, সেই সার্কুলার অনুযায়ী আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, অন্যান্য ব্যাংকগুলো প্রত্যেকের রুলস রেগুলেশন বানানো আছে। তাহলে সেটা কমপ্লাই করি। সে যদি নন কমপ্লাই করে, তার ইন্টারনাল অডিট, তার ওখানে অডিট কমিটি, তার ওখানে বোর্ড, এরা সবাই এরা চেক করে না? অবশ্যই চেক করে। মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গুলোও করে, ওটাও করে। করার পরে এখন ধরেন আপনি যদি অ্যাকশন না নিতে পারেন, আর অ্যাকশন নিতে গেলে দেখা গেল যে অমুক বড় মিয়া, মাঝা মিয়া, ছোট মিয়া এরকম যদি যান, তাহলে তো আপনার হলো না। এটা আসলে সদিচ্ছা এবং আমাদের নৈতিকতার বিষয় এখানে জড়িত, যেটা বোঝা যাচ্ছে। তো এই যে আমাদের যে ব্যাংক লুটের মহোৎসব অতীতে হয়েছে, সেটা আর পুনরাবৃত্তি বাংলাদেশের জনগণ চায় না, দেখেই কিন্তু আজকে এই নতুন বাংলাদেশ। তো এই জায়গাটায় আরে আপনি যদিও বলেছেন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি সংক্ষেপে যদি বলি যে এর পুনরাবৃত্তি, ব্যাংক লুট, ছোট ছোট যে আমরা বলি যে পিঁপড়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু হাতি আবার, মানে পিঁপড়ে ধরা পড়ছে কিন্তু হাতি আবার বেরিয়ে যাচ্ছে। এই হাতিগুলোকে আটকানোর জন্য আমাদের কোন জায়গায় এনফোর্সমেন্ট বেশি প্রয়োজন? আমি আমার জনতা ব্যাংকের অভিজ্ঞতা থেকে, যেহেতু আমার পরিচয়টা আপনি কেন দিয়েছেন, আই শুড টেল দ্যাট। জি সেটা হলো যে এক লোক তার অনেক, এটা তো আমি এই লোনগুলো দিইনি, সেটা আগের থেকে কিউমুলেটিভ হয়ে তার এখন 5,000 কোটি টাকা লিমিট। লিমিট হলে এটা কন্টিনিউয়াস প্রসেস। এবং আমি দেখছি যে, আমি বললাম যে আমি এক ব্রাঞ্চে, আমি ব্রাঞ্চগুলোতে ঘুরে একটাতে দেখলাম যে ওর মানে ওভার ড্রন হয়েছে 1700 কোটি টাকা, 1700 কত কোটি টাকা। আমি তখন ওই ম্যানেজারকে বললাম যে ভাই, এটা তাড়াতাড়ি ওনারে দিয়ে দেবেন। ব্যাংক এবং কাস্টমার এরা হলো পার্টনার, একজন আরেকজনের পার্টনার। উনি লোন নিল, লোন নিয়ে ব্যবসা করি, উনি বিজনেস করবে, আর আমরা হলাম বিজনেস করতেছি উনার সাথে, লোন দিয়ে আমি ইন্টারেস্টটা পাইতেছি। ভেরি সিম্পল। এটা কিন্তু অন্যায় কিছু না, এটা ন্যায্য বিজনেস। তো উনারে বলেন যে উনি উনার লিমিটটা উনার অ্যাকাউন্টে উনি জমা দিতে উইদিন 1 উইক, না হলে কিন্তু আই উইল ইনফর্ম টু দি সেন্ট্রাল ব্যাংক। তখন আমি এটা বলার পরে খোঁজ পাইয়া দেখা করলো যে জমা দিয়ে দিছি 2 থেকে 3 দিনের ভিতরে। আচ্ছা, তার মানে তখন দেখছে যে না, এ তো একটু মানে
উনার মতন, উনাকে আমরা ফলো করি কিন্তু আমাদের জি জি জি। এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে দেখা গেছে সে জমা দিছে। কোন রাজনৈতিক বাধার সম্মুখীন আপনি হননি যে না আমি এখন দেব না? বাধার সম্মুখীন হয়েছে, ফাইনালি আই ওয়াজ থ্রোন আউট। দ্যাটস নট দি, এটা আই ওয়াজ থ্রোন আউট। জি জি, বুঝতে পারছি। তো এখন ধরেন, তাহলে আমার কোনো আফসোস না, আমি একটা ব্যক্তি, আমি আমার প্রফেশন আছে, ইয়েস আমি কাজ করতেছি, আমি তো এত বড় কিছু হইতে চাই না, মানে আমার দরকারও নেই এটা। দিস মিনস ন্যায্য বিচার, বিচারহীনতার যে সংস্কৃতি, বিচারহীনতা, বিচার সিস্টেমটা যদি সঠিকভাবে কার্যকর থাকে, তাহলে কে কোথায় থাকলে কোন বিচারপতি কে কোথায় থাকলো, এখন যদি মানে ব্যাংকের চেয়ারম্যানও তো অনেকটা বিচারপতি, মানে হি ক্যানট ডিসাইড এনিথিং। সে তার বোর্ডের যত মেম্বার আছে প্রত্যেকের অপিনিয়ন নিয়ে মেজরিটি ভিত্তিতে উনি সিদ্ধান্ত নিচ্ছে, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি, অফ কোর্স আনঅ্যানিমাস ডিসিশন। রিসেন্ট শুনি না তো, মানি না তো, সবাইকে আবার সবকিছু আলাপ আলোচনা করে এভরিবডি মাস্ট বি ইন ওয়ান লাইন, ওয়ান পয়েন্টে ক্লিয়ার হতে হবে। তো সেই ক্ষেত্রে চেয়ারম্যানের কি দোষ হবে? চেয়ারম্যানের তো দোষ নাই। চেয়ারম্যান যারা প্রাইম মিনিস্টার যেরকম মেজরিটি পার্টির লিডার, অপোজিশন উনি বিরোধী দলের নেতা, উনার দলের মধ্যে যদি মিল থাকে তাহলে তারা একসাথে চলবে। আর ব্যাংকে চালানিটা কিন্তু, ব্যবসাটা কিন্তু ভালো বিজনেস। আমার কাছে মনে হয়েছে যে এটা উনি এখানে আছে, উনার সামনে আমি বলতেছি, আমার কাছে মনে হয়েছে যে বগুড়া থেকে চাল কিনে আনি আমি কারম বাজারে বিক্রি করতেছি, এটাই প্রফিট ব্যাংকের টাকা, ব্যবসা এটা। সেটা হলো যে আমি আপনার ডিপোজিটের টাকা নিয়ে উনারে লোন দিতেছি। হ্যাঁ, এই লোনটা দিয়ে এখানে স্প্রেড ইন্টারেস্টের আরবিট্রেজ, হ্যাঁ ইন্টারেস্টে যে মার্জিনটা, মাছের তেলে মাছ, মাছের তেলে আমার তো ব্যবসা তাই। সুতরাং আমি 1,00,000 কোটি টাকা, আমার টার্গেট ছিল 1,50,000 কোটি টাকা জনতা ব্যাংকের ডিপোজিট উন্নীত করি, এবং আমি 11 মাসে বস আমি 1,00,000 কোটি টাকা নিয়ে আসি। আমি পরে খোঁজ নিছি, পরে করে তোমাদের ইয়ে কথা আমি আর এত খোঁজ নিই নেই আগে। এখন এই চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান যিনি আসছেন, উনি 1,25,000 কোটি টাকা হয়েছে, উনি মানে এটা উদযাপন করছে এবং সেলিব্রেট করছে। আই এনকারেজ, আই কনগ্রাচুলেটেড হিম যে আপনি, আমার টার্গেট ছিল 1.5 লাখ কোটি করবো আমি 3 বছরে, আপনি এখন 25,000 কোটি টাকা বাড়াইছেন আমার থেকে, আমি এটাকে 11 মাসে দূর উঠেছি। এখন এটা সম্ভব, দ্যাট ইজ পসিবল। এবং এটা ম্যানেজমেন্টে যদি কোন লোকের, বিশেষ করে সরকারের প্রতিনিধি যারা, রেগুলেটরের প্রতিনিধি যারা, তারা যদি ঠিক থাকে, ব্যাংক ঠিক থাকে এবং কোনো অযাচিত প্রভাব না থাকে। না, অযাচিত প্রভাব থাকবে, এটার জন্যই তো আমরা ওখানে কাটাচ্ছি। কিন্তু ও তো হি শুড, তার পাওয়ার আমার থেকে বেশি। আমি সিভিলিয়ান, উনারা হলো সরকার, তার পক্ষে আছে, এবং সেই ক্ষেত্রে উনি যদি ওনার দায়িত্বটা সঠিকভাবে পালন করে, ইন দ্যাট কেস রাইট, প্রবলেম হওয়ার কথা না। তো ধন্যবাদ স্যার আপনাকে, আবার আমরা আসবো সম্ভব হলে। এখন আমরা আমাদের আরেকজন অতিথি ডক্টর পারভেজ করিম আব্বাসী, ওনার কাছে যাব। আপনি জিও পলিটিক্যাল ইকোনমি নিয়ে কাজ করেন, গবেষণা করেন এবং সার্বিক অর্থনীতির পর্যবেক্ষণ করে গ্যাপ অ্যানালিসিসও করেন, ফাইন্ডিংস কিছু আনেন এবং রেকমেন্ডেশনসও দেন, আমি দেখেছি যেটা বিভিন্ন জায়গায়। তো বর্তমান আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, আমাদের দেশের আর্থিক খাত সংস্কারের যে কথাটা বলা হচ্ছে, সেই সংস্কার আপনার কাছে কতটা দৃষ্টিগোচর হয়েছে, কিভাবে দৃষ্টিগোচর হয়েছে, এবং আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে তার কিভাবে মূল্যায়ন করবেন, যাতে আমাদের দেশের ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণ একটা অর্থনৈতিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আসতে পারে, একটা আস্থা লাভ করতে পারে। জি, ধন্যবাদ। আগে এখানে আমাদের দুজন অত্যন্ত প্রবীণ এবং অভিজ্ঞ এখানে স্পেশালিস্টই বলতে হয়, এরিয়া স্পেশালিস্ট, তাদের কথা শুনলো। তারপরে আমাদের এখানে কিছুদিন আগে বলি বড় মিয়া, মেজো মিয়া, ছোট মিয়াকে এখন আসছে এখানে। ছোট মিয়া হিসেবে আমি বলবো যে এখানে আগে আপনি শুরু করে দিয়ে ছোট্ট একটা ফিগার দিয়ে, যেটা আপনি এখানে বললেন যে সেপ্টেম্বরে 2025 সালে এখানে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের তথ্য এটার উপরেই তো এই ডিসকাশন হচ্ছে, যে 18 লাখ কোটি টাকার মতো হচ্ছে ডিসবার্স করা হচ্ছে। এর মধ্যে 6,46,000
আপনার হচ্ছে 6.44 লাখ crore টাকা হচ্ছে ব্যাড লোন হিসেবে গেছে। তো ওইটা যদি আপনি রেশিও ধরেন, নন পারফর্মিং লোন রেশিও ধরেন 37% মতো, 35.7, এবং 99 সালের পর এটা হচ্ছে সবচেয়ে বেশি। এটা হচ্ছে 99 সালে ছিল হচ্ছে 41% ছিল, তারপর এখান থেকে এখানে এসে এটা 2025 সালে এখানে 36% চলে আসছে। আগের বছরে ছিল হচ্ছে 16.93%। আমি জাস্ট আপনাকে ফ্যাক্টস এন্ড ফিগারস দিচ্ছি। হঠাৎ করে এই এক বছরে এখানে গ্যাপ টু গ্যাপ সেপ্টেম্বর টু সেপ্টেম্বর এত বেশি জাম্প করলো কেন? অবভিয়াসলি এখানে হচ্ছে যে যখন আগের সরকারের যেটা ছিল দ্যাট ইম্বডিড, এবং আমি বলবো যে ক্রোনি ক্যাপিটালিজম, এবং ক্রোনি ক্যাপিটালিজম এটা বাংলার এখানে যে আপনি যদি এখানে ট্রান্সলেশনটা করেন, অনুবাদটা করেন, স্বজনতোষী পুঁজিবাদ, এটা যে এখানে আমাদের দুজনে আলাপ থেকে আসলো যে আমি ক্ষমতায় গেলাম, তো আমি ক্ষমতায় গিয়ে আমার ইয়ার দোস্ত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রাজনীতি যারা আছে তাদেরকে হচ্ছে আমি ব্যাংকিং রুলস থেকে ফ্লাউট করে আমি হচ্ছে এখান থেকে লোনটা আমি এখানে নিয়ে নিব। এটা তো হচ্ছে এটা সিস্টেমিক সমস্যা, এটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি, এখানে হচ্ছে এটা ফ্ল। এবং এটা হচ্ছে যে আপনি দেখবেন হচ্ছে যে যেটা নিয়ে অনেক সময় প্রশ্ন উঠেছে এবং বহু বছর ধরে হচ্ছে, আমাদের অর্থনীতি যেটা আছে সেই অর্থনীতির জন্য আমাদেরকে এতগুলো ব্যাংক লাগে নাকি? এটা হচ্ছে প্রথমে একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। শুধু ব্যাংক না, আমি এখানে এবং ব্যাংকটা হয়ে গেছে কি কালো টাকা সাদা করার জন্য একটা রাস্তা, এবং দুই হচ্ছে কি আপনার আমানত করে টাকাটা খেয়ানত করা। এবং এটা হচ্ছে কি এটা মোরাল হ্যাজার্ড প্রবলেম, যেটা আমরা ইকোনমিতে আমরা ইকোনমিক্সরা সবসময় বলি যে আপনি মোরাল হ্যাজার্ড প্রবলেমটা কি, যদি ব্যাংক সমস্যায় পড়ে, যেহেতু আমানত করি টাকাটা এখানে আছে, তার জন্য সরকার থ্রু এখানে হচ্ছে আপনার কেন্দ্রীয় ব্যাংক, এখানে এই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ ব্যাংক ইন্টারভিন করবে। তো এই জন্য আপনি যদি একটা ব্যাংক দিয়ে দিতে পারেন এবং আপনি যে সাধারণ মানুষের আমানতের টাকাটা আপনি যদি ডিপোজিট করতে পারেন, তাহলে ইউ আর সেফ। ওই টাকাটা বাইরে পাচার হয়ে যাবে। আর বেশিরভাগই আমাদের যারা এখানে বসেন তাদের যদি দেখেন দ্বৈত নাগরিকত্ব আছে, এবং টাকাগুলো এমন একটা জায়গায় যাবে যেখানে আপনি টাকাটা এক্সট্রাক্ট করতে পারবেন না, মুখে অনেক কিছু বলতে পারবেন। এবং এখন যেটা হয়েছে, আমি যদি আপনাকে এখনকার কথাটা আমি যাই, আপনি যদি বলেন যে ঠিক আছে এখন যে আমরা লোন রিশিডিউলিং এখন যে 90 দিনের বেশি হয়ে গেলে এখানে হচ্ছে ব্যাড ডেট হিসেবে এখানে করা হলো বলে আমার এখানে লোনের মাত্রাটা বেড়ে গেল। এডিবি আমাদেরকে $500 মিলিয়ন একটা অ্যাসিস্ট্যান্স দিয়েছে এখানে হচ্ছে এটা সাপোর্ট করার জন্য এবং হচ্ছে গভর্নেন্সটা ইমপ্রুভ করার জন্য, এবং IMF এর থেকে তো চাপও আছে যেখানে আমাদের ব্যাংকিং সেক্টর এখানে আমাদের লোনের এখানে রিকোয়ারমেন্ট এখানে। কারণ সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আপনার যেখানে 35.7% আছে বা 36% ধরেন, বিশ্বের অ্যাভারেজ হচ্ছে মাত্র হচ্ছে 10% নন পারফর্মিং লোনের চেয়ে। তো আমরা কিন্তু হচ্ছে বৈশ্বিক যে গড়ের চেয়ে কিন্তু আমরা বহু গুণ বেশি কিন্তু খারাপ, এবং এটা কিন্তু বহু বছর ধরে 3 গুণেরও বেশি। এখন আমাদের আগে যে দুই বক্তার কথা থেকে আমি আস্তে আস্তে করে ড্র করছি। আপনি দেখেন এখন হচ্ছে যে প্রবলেমের কথা, প্রবলেম তো আমরা সবাই জানলাম, কনটেক্সটটাও জানলাম। এখন আমার কাছে ব্যক্তিগতভাবে সমস্যা যে 5টি ইসলামিক ব্যাংক যেগুলো আছে, তো এই আপনার ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তারপর ইসলামী ব্যাংক, তারপর সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ব্যাংক ইত্যাদি ইত্যাদি। এখন এদের যে এই ব্যাংক 5টা যেখানে হচ্ছে যে যদি এখানে যে মার্জার করে দেওয়া হয়, আই অ্যাবসলিউটলি এগ্রি উইথ বখতিয়ার স্যার, এখানে হচ্ছে যেখানে ওদের এখানে মার্জার এন্ড অ্যাকুইজিশন ইজ এ ভেরি কমন প্র্যাকটিস। সমস্যা হচ্ছে যে আপনার যে শেয়ার হোল্ডার যারা আছে তাদের শেয়ারের ভ্যালুটা কি হবে, এবং শেয়ারের ভ্যালুটা কতটুকু? 4,500 কোটি টাকা। ইটস নট আ ম্যাটার অফ জোক। 4,500 কোটি টাকা একটা স্ট্রোক অফ আ পেন, এটা হয়ে গেল কি, ইট হ্যাজ বিকাম ওয়ার্থলেস, জিরো। তো এইটা যে এই যে সোশ্যাল ওয়েলফেয়ার লসটা হচ্ছে, এটা জিরো হয় না। সরি আমি একটু অ্যাড করি, এটা বলা হচ্ছে তোমরা ভ্যালু জিরো, ইটস আনফরচুনেট। এটা তো শেয়ারের ট্রানজাকশন হচ্ছে স্টক এক্সচেঞ্জে, দে উইল সে ভ্যালু 1 টাকা 10 টাকা তখন 2 টাকা হবে না জিরো হবে, তাহলে তো বলে না জিরো হয়ে গেছে। এটা তো মার্কেটে এখানে ডিসাইড করে, ইন্টারন্যাশনাল ভ্যালুয়ার কোম্পানি যারা, জি, তারা যদি সার্টিফাই করে যে তাহলে না, এটা কাকে দিয়ে করাইছে, এটা তো আমরা না এক্স্যাক্টলি জাস্ট মেড এ স্টেটমেন্ট। এটা না আমি এবং ওটার থেকে আমি এখন আসি, এবং না ইটস অ্যাবসলিউটলি ফাইন, মানে প্লিজ, মানে আই অলসো বেনিফিট ফ্রম ইউর অবজারভেশন বোথ অফ ইয়ার্স। এবং তার সাথে সাথে আপনি বলছিলেন যে এখানে হচ্ছে যে কর্মচারীদের এখানে এই 5টি ব্যাংকে আমি এখানে পড়ে আসি যেখানে কি হবে, 16,000 কর্মচারী আছে। 16,000 কর্মচারী, প্রত্যেকে যদি 4 জন করে পরিবার হয়, প্রায় 72,000 উপরের লোক আছে, 1 লাখের মতো ধরে নিলাম আছে। এখন এদের জন্য বেচারারা যেটা এখানে হচ্ছে, ওদের তো দোষ নেই। যারা এখানে হচ্ছে পুকুর চুরি করে তারা তো পালিয়ে চলে গেছে, ওরা আইদার আছে লন্ডনে আছে, দুবাইয়ে আছে, মালয়েশিয়া আছে, ইউএসএ তে আছে বা কানাডায় আছে,
তাদেরকে আপনি ধরাছোঁয়ার বাইরে বেশিরভাগ সময়, জি এবং তারা যা হচ্ছে তাদের অ্যাসেট তাদের তুলনায় লাইবিলিটি বেশি। আপনি কি করবেন? ওদের ওখানে ক্রোক করে অকশন করে, মুখে এগুলো কথাগুলো খুব সহজ হয় যে IMF বলে দেয় যে অকশন অফ দ্য প্রপার্টি, হাউ আর ইউ গোইং টু গেট ইট ব্যাক। আচ্ছা, আরেকটা জিনিস সিঙ্গাপুরেও আছে, এই 16,000 এমপ্লয়িরা হচ্ছে যে মাসে ওখানে হচ্ছে প্রত্যেক মাসের মাইনেটা অনেক দেরি করে পায়, এবং মাইনেটি যখন পায় ওরা কিন্তু ইমিডিয়েটলি ব্যাংক থেকে উইথড্র করতে পারে না। এখন এদের কি হবে? এবং এখানে আবারও বলা হয়েছে যে এবারে ওরা যখন যে মিটিং করলো, লাস্ট যে মিটিংটা করলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে, এটা কি ওরা অ্যাকাউন্টে ট্রান্সফার করে না? করে, কিন্তু ওরা টাকাটা ওরা উইথড্র করতে দেয়, ওদের এখানে সাময়িকভাবে ওদের মানি নাই কোথায়? ব্যাংকের ব্রাঞ্চে তার অ্যাকাউন্ট যেটা আছে, টাকা নাই তো, টাকা নাই তো, এখানে তো তারল্য সংকট আছে তো। এবং দেখুন আমি আপনি না ব্যাংক যেটা পারতো হয়তো বা, কিন্তু দু একটা ব্যাংক হয়তো বা ফান্ড ছিল, কিন্তু এই ডিক্লেয়ার করার সাথে সাথে 7 দিনের মধ্যে। এবং আমি এখন এটার দিকে আমি নিয়ে যাচ্ছি, যদি আপনি এখানে দেখেন ওনারা চেয়েছিল 5টি ব্যাংক চেয়েছিল 1,000 কোটি টাকার সাপোর্ট, তাদেরকে দেওয়া হচ্ছে 350 কোটি টাকা, ইফ আই রিমেম্বার কারেক্টলি। এবং বলা হয়েছে যে আস্তে আস্তে এই 5টি ব্যাংকের যে এখানে কর্মচারীদের আপনার মজুরি বা স্যালারি এবং হচ্ছে অ্যালাউন্স এগুলো আস্তে আস্তে কমিয়ে দিতে কাটেল ডাউন করা হবে। এরপরে একটা জিনিস আছে, আমরা সবসময় জানি ইকোনমিক্স এখানে হচ্ছে যে আপনার যদি বেসিক যদি আপনার মানি ব্যাংকিং এন্ড ফাইন্যান্স পড়ে থাকেন, যে ব্যাংক রান বলে একটা জিনিস আছে, যেটা ওনার কথা থেকে উনি অ্যালিউড করেছেন, ইনার কথাতেও আছে যে স্যারের কথাতে, যে এখানে ব্যাংক রানটা কি, ব্যাংক রানটা তখনই হয় যখন ডিপোজিটেরা আতঙ্কগ্রস্ত হয়ে যখন ব্যাংকের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, এবং সকল ব্রাঞ্চে এখানে আপনার যা ডিপোজিট সেটা দরকারের চেয়ে বেশি সব লোক চলে এসে একসাথে টাকাটা উইথড্র করতে হয়, ব্যাংকটা শাটার ডাউন করে। এবং ব্যাংক রানটা হয় যেটাকে আমরা বলি কন্টেজিয়ন এফেক্ট, একটার সাথে একটা ডমিনো এফেক্টের জন্য কি হয়, পুরো দেশের এখানে ব্যাংক অবস্থা এখানে হচ্ছে প্যানিকটা কলাপস করে। তার জন্য প্রথমতই আপনি দেখুন, এবং স্যার এখানে বলছিল সাবপ্রাইম মর্গেজ ক্রাইসিস যখন যুক্তরাষ্ট্রে হলো, তখন কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্র এখানে এসে কিন্তু এখানে হচ্ছে যে ওরা কিন্তু ফেডারেল রিজার্ভের এখানে তখন পলিসিটা পুরোপুরি ইউটার্ন করলো, যে ওরা হচ্ছে বললো যে আমরা হচ্ছে যে এখানে ব্যাংকগুলোর সাথে আছি। আচ্ছা, এখন আমাদের এবং এই যে এখন যে আপনি যে এখানে, এবং আপনি যদি পলিসিগুলো আগে থেকে বলে ফেলেন বা আপনার পলিসি নিশ্চয়ই করতে হবে স্বচ্ছতার জন্য, কিন্তু কিছু কিছু ব্যাপারে হচ্ছে যে ইট রিকোয়ার্স এ ডিগ্রি অফ ট্যাক্ট। আই বিলিভ উই বোথ অফ ইউ এগ্রি, বিকজ এটা ক্রিয়েটস প্যানিক ইন দ্য মার্কেট। আবার আরেকটা প্রশ্ন আছে, সাবপ্রাইম মর্গেজ ক্রাইসিসের সময় যদি আপনার মনে থাকে, একটা কারণ যে ব্যাংকগুলো হচ্ছে যে গভীরভাবে হচ্ছে যে এখানে হচ্ছে সংকটগ্রস্ত হয়েছিল, যে ওরা ওদেরকে হচ্ছে যে ওদের যে একটা রেজলিউশন ছিল, ওদের একটা এটা করা হয়েছে যে ব্যাংকগুলো হচ্ছে স্টক মার্কেটে এক্সপোজার একটা সার্টেন লিমিটের মতো করা, পরে বেশি করা যাবে না। তো এবং দেখা গেছে সাবপ্রাইম মর্গেজ ক্রাইসিস হওয়ার আগে অ্যালেন গ্রিসম্যান বোধহয় তখন ফেডারেল রিজার্ভের চেয়ারপারসন ছিলেন, তো তখন উনাকে চেয়ারম্যান ছিলেন, তখন হচ্ছে যে ব্যাংকের ওই রিজার্ভেশনটা বা বাধ্যবাধকতা সরিয়ে দিয়েছে। ব্যাংকের যত এক্সপোজার হয় স্টক মার্কেটে, তখন কিন্তু ব্যাংকেও কিন্তু স্টক মার্কেটে কন্টিনজেন্ট স্প্রেড করে, যেটা আমাদের আগের বার যেখানে স্টক মার্কেট ক্রাইসিস হয়েছিল যে মিড 90s-এ 95, 96-এ ওখানে ওই এফেক্টটা হয়েছিল। তো এই ব্যাংকগুলোকে যদি আমরা আগের বার তো লেসন বাংলাদেশ থেকে নিয়েছিলাম, তাহলে ওদের স্টকগুলোকে কেন আমরা এখানে স্টক পুঁজি বাজারে দিয়েছি? এখন যে আপনার যে এই যে 4,500 কোটি টাকার এই স্টকের উপর প্রশ্নবিদ্ধ হয়ে গেল, একেই হচ্ছে যে আপনার হচ্ছে যে প্রাইভেট সেক্টর প্রাইভেট ক্রেডিট গ্রোথ ইজ ভেরি লো, আপনার ইনভেস্টমেন্ট ডোমেস্টিক আপনার যে গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন ইজ লো, আপনার ইকোনমিক গ্রোথ হ্যাজ স্লোড ডাউন, আপনার এখানে গিনি কোএফিশিয়েন্ট বেড়ে গেছে, আপনার অর্থনৈতিক বৈষম্য বা ইনকাম ইনইকুয়ালিটি বেড়ে গেছে। এইরকম একটা অবস্থা, সাথে সাথে রাজনৈতিক অস্থিতিশীলতা আছে। আপনি যদি এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি খোদ নিজে বলেন সামনে একটা হচ্ছে ব্যাংকিং সংকট হতে পারে, তাহলে এটা আপনার এখানে ইনভেস্টরদের মধ্যে এটা কত বড় এখানে একটা প্যানিক হতে পারে, এটাকে আপনি বিশ্বাস করতে পারছেন? অনুমান করতে পারছেন? না না, এটা তো এখানে হচ্ছে যে ইটস জাস্ট লাইক অর্ডারিং, যে এখন হচ্ছে যে ইকোনমিক কোল্যাপস হবে, এটা তো আরো অ্যাক্সিলারেট করবে। সামনে যদি ধরেন আশা করা যায় যে নির্বাচন হয়, নির্বাচিত সরকারের তো সবচেয়ে বড় মাথা ব্যথা হবে হচ্ছে যে এটা ব্যাংকিং ক্রাইসিস থাকার। আমি কিন্তু আপনাকে এগুলো হচ্ছে যে না, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এবং খুবই লজিক্যাল সিকোয়েন্স এটা, কিন্তু এগুলো এবং আপনি হ্যাঁ ভালো জিনিসগুলো যেটা করেছিলেন হচ্ছে যে এখানে ব্যাংকিং রেজলিউশন অর্ডিন্যান্স যেটা করা হচ্ছে, কিন্তু ব্যাংকিং রেজলিউশন অর্ডিন্যান্সের ইমপ্লিমেন্টেশনের বিভিন্ন ফেজ আছে। আপনি এখন যদি আপনি আমাকে বলতে বলেন সামনে কি করা যেতে পারে, কারণ এখানে যদি আমরা তো সবসময় শুধু আগের সরকারে কি হলো সমালোচনা হলো, এই সরকারে হলো, এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, আমরা সবাই জানতাম, যদি হাত পা বাঁধা ছিল। এখন সামনে গভর্নমেন্টের জন্য এখানে আমাদের কি কি জিনিস রিকমেন্ডেশন যেগুলো এখানে থাকে, এবার এরপর এখানে কথাগুলো আসবে। প্রথমত আমি বলবো যে ব্লকচেইন টেকনোলজি যেটা আছে,
এটা হচ্ছে ফিনান্সিয়াল এখানে ম্যানেজমেন্টে চলে যায়। কেন আপনার প্রথম থেকে যখন আপনার ব্রাঞ্চের আপনার এখানে হচ্ছে অফিসার থেকে এটা হচ্ছে প্রেসিডেন্ট পর্যন্ত যাচ্ছে, এটা কিন্তু ডিজিটাল রেকর্ড থাকা উচিত। তাহলে হচ্ছে কি যখন কোনো ব্যাংকিং স্ক্যাম এরপরে হতে পারে, কিন্তু ব্যাংকিং স্ক্যাম হওয়ার জন্য মানুষ 100 বার চিন্তা ভাবনা করবে, কারণ ব্লকচেন টেকনোলজিতে সবারই কিন্তু এখানে ডিজিটাল সিগনেচার থাকে, তারপরে যেখানে জিনিসটা অ্যাপ্রুভাল হয় এবং প্রতিটা ধাপে একটা করে টোকেন জেনারেট। আর আরেকটা জিনিস যেটা আমার কাছে এগুলো ছোট ছোট সলিউশন, এটা যেটা এক্সপেন্সিভ সলিউশন। আপনার যখন একটা লোন আপনার এখানে যে ডেলিবারেশন করেন বা লোনের যখন ইভেন্চুয়ালি যে আপনার যখন বোর্ড এটাকে অ্যাপ্রুভ করে, ওটা টেলিভাইজ রেকর্ডিং করে রাখেন, ওটা ফর ইন্টারনাল পারপাস টেলিভাইজ রেকর্ডিংটা করে দিলে আপনি এখানে এখানে আর্কাইভে রেখে দিলেন, আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এখানে রেখে দিলেন। বিকজ এটা যদি ইন দ্য কেস অফ এ স্ক্যাম, তখন আপনি বলবেন যে ভাই আমি তো বলি না, আই ওয়াজ ওভাররুলড। এখনকার সিস্টেমও এটা আছে। আচ্ছা, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনটা তো এখানে ফলো আপ নাই। আচ্ছা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সবাই বলে বাংলাদেশ ব্যাংকে আমরা স্বাধীন করে দেব বা বাংলাদেশ ব্যাংকে আমি হচ্ছে যে অটোনমি স্বায়ত্তশাসন দিব, কিন্তু আরেকটা জিনিস যেটা ওনার কথাতেও ছিল, বাংলাদেশ ব্যাংক আসলে স্বায়ত্তশাসিত না, কেন ওটার উপর ফিনান্স মিনিস্ট্রি এখানে বা অর্থ মন্ত্রণালয়ের ওভারসাইট আছে, কেন অর্থ মন্ত্রণালয়ের হচ্ছে যে ফাইন্যান্স ইনস্টিটিউশন ডিভিশন, ওদের তো একটা ওভারসাইট থাকে। তার জন্য আপনি যদি বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলেও যদি একটা ডিরেক্টরকে রিমুভ করতে চায় বা ব্যাংকের উপর প্রেশার করতে হয়, ইভেনচুয়ালি কিন্তু অর্থ মন্ত্রণালয় কিন্তু এক ধরনের চাপ এটা ব্যবহার করতে পারে। তার মানে আপনি বলতেছেন যে ব্যাংকিং মিনিস্ট্রিটা দরকার নেই, ফাইন্যান্স মিনিস্ট্রিটা না ব্যাংকিং না আপনার না ব্যাংক না না ফাইন্যান্স মিনিস্ট্রিতে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট এখানে FID না, Right. তাহলে আপনি বলেন না যে আমাদের এখানে বাংলাদেশ ব্যাংক তাহলে হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট। আপনার তো কথা হচ্ছে যে আপনার এখানে তো IMF তো আপনাকে চাপ দিচ্ছে, আইদার আপনি একটা জিনিস করেন, বাট ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট রিফর্মস এখানে হচ্ছে আইদার এ অ্যাকর্ডিং টু লোকাল সার্কামস্টান্সেস, আমাদের এখানে লোকাল সার্কামস্টান্সেস অনুযায়ী এটা করতে হবে, অ্যান্ড বি অলসো আপনার এখানে যে এখন আমরা হালে এখন আমরা যে বলছি IFRS 9টা আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো, এক্সপেক্টেড ক্রেডিট লসের এখানে প্রভিশনিংটা আমরা এখন ব্যাংক এখানে আমরা অ্যাকাউন্ট ফর। এখন কি হয়, আমার যখন ব্যাড ডেট গুলো হচ্ছে তখন আমি এটা করে ফেলছি, কিন্তু আমি যদি আগে থেকে এক্সপেক্টেড ক্রেডিট লসটা যদি আমি করে ফেলি, তখনটা কি হবে, এখানে তখন IFRS 9টা করলে কি হবে, তখন অটোমেটিক্যালি কিন্তু আমার ক্যাপিটাল প্রভিশনিং এর জন্য ভবিষ্যতের জন্য এটা ইজি হবে। এই নিয়মগুলো আছে, বা আমার যে মার্জার এন্ড অ্যাকুইজিশন যেটা এখানে আমি জানি এটাকে অলরেডি বেস্ট প্র্যাকটিসটা করা হচ্ছে না কিনা, আমি ব্যালেন্স শিট ট্রায়ালসটা করি। ব্যালেন্স শিট ট্রায়ালসটা অত্যন্ত সহজ জিনিস, ওনারা দুজনেই খুব ভালো করে জানেন যে আমার ব্যাড ডেট যেগুলো আছে সেগুলোকে আমি আর নতুন করে এখানে লোন রিশিডিউল করে না দেখি, আই ডোন্ট ড্রেস ইট আপ, যেটাকে এভারগ্রিনিং বলে, ওটাকে বাদ দিয়ে তারপর আমি হচ্ছে ক্যাপিটালটা মার্জ করি, তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা হবে। তো সমস্যা হচ্ছে যে অ্যাকচুয়াল প্রবলেমগুলো আমরা জানি, অ্যাকচুয়াল সলিউশনগুলো আমরা জানি, কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে পলিটিক্যাল উইল, আমাদের প্রবলেম হচ্ছে বিউরোক্রেটিক, এখানে হচ্ছে ল্যাক অফ বিউরোক্রেটিক ইন্ডিপেন্ডেন্স। এবং অফকোর্স আর বিজনেসম্যানরা সারা পৃথিবীতে আপনি যদি বলেন যে দুষ্টু চক্র, আমেরিকাতে একের পর এক ফিনান্সিয়াল ক্রাইসিস হয় না। আজকের দিনে যে রকফেলার বলেন, কার্নেগি এখানে অ্যান্ড্রু কার্নেগি বলেন, এরা সবাই এখানে ভ্যান্ডারবিল্ট যারা আছে, তো সবাই সব ধরনের ফিনান্সিয়াল ক্রাইসিসের সাথে একভাবে না একভাবে জড়িত ছিল। বাট এটার সাথে কি হচ্ছে, আমেরিকান সিস্টেমটা ওই যে পঞ্জি স্কিমের যেখানে, তো এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্রাইসিসের পর এটা সিস্টেমটা ইভলভ করেছে, আমাদের সিস্টেমটা ইভলভ করতে চাচ্ছে না। কিন্তু সমস্যা হচ্ছে সামনে আমাদের কিন্তু আমাদের স্টক মার্কেট বলেন, বন্ড মার্কেট তো নাম বলতেই নাই, আমাদের যে হচ্ছে আমাদের মূল যে আস্থার জায়গাটা হচ্ছে ব্যাংকিং খাত। ব্যাংকিং খাতটা যদি বসে যায়, আপনার কিন্তু পুরো অর্থনীতি কিন্তু এখানে ধসে নেমে যাবে। তো আমাদের এখন নেক্সট যে গভর্নমেন্ট, তার প্রথম যে 3টা প্রায়োরিটি এর মধ্যে একটা হওয়া উচিত হচ্ছে ব্যাংকিং খাতে সুদূর প্রসারী হচ্ছে সংস্কার, এবং সংস্কারটা নাকি শর্টগান এখানে রিফর্ম না, এটা হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা আশা করতে পারি, আর এখানে হচ্ছে যারা হচ্ছে এখনকার কারেন্ট যেখানে পলিসি মেকার্স বা ভবিষ্যতে যে আইন প্রণেতা যারা হবেন, তারা যাতে যদি এটা এখানে মাথায় রাখে, এইটাতে আমার জন্য ভালো হবে। কেন IMF এর কিন্তু আমাদের যে লোনের যে ট্রান্সটা যেখানে পাবো, এটা কিন্তু আমাদের এখন এই ডিপ রিফর্মস গুলা এগুলোর উপর কিন্তু কন্টিনজেন্ট। সো এটা আর একটা জিনিস হলো বাংলাদেশ নেভার ডিফল্টেড ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর ইয়ে। দিস ইজ দি ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্স। এই জন্য আমরা কিন্তু লো রিস্ক থেকে ইন্ডিয়াও ফেল করছে, অনেক দেশে ফেল করছে, কিন্তু আমাদের কোনোদিন হয় না। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম বস।
কি ডিফল্ট করছে? না, default তো করি নাই। না, এখনো করি নাই। ইনস্টলমেন্ট দিতে পারে নাই তো, যে কারণে পরেরটা রিনিউয়াল না, এখন তো এখনো ডিফল্ট হয় নাই, কাছাকাছি। মানে ডিউ আছে, ডিউ আছে, payment ওটা হবে। না, না, সাবজেক্ট টু রিনেগোসিয়েশন। আমি যতটুকু জানি হ্যাঁ। বাংলাদেশ এখনো কোন হয় নাই। ইনস্টলমেন্ট ডিফল্ট করে নাই, হওয়া উচিত না। করবে না। আমিও এটা- দৃঢ়ভাবে বিশ্বাস করি, মনে প্রাণে করবে না, বাংলাদেশ situation যাতে গভর্নমেন্ট না হয়। করবে না, না এটা হয়। আমি বিশ্বাস করি। তো ডক্টর পারভেজ করিম আব্বাসী সাহেবের কথার সূত্র ধরে আরেকটু জানতে চাইবো আপনার কাছে যে মানবিকভাবে অনেক সময় মানবিকতার খাতিরে অনেক ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের কাছে নীতি সহায়তা চাইতে যান। আপনার কথার থেকে এটা আমার কাছে মাথায় আসলো আর কি, যে এটা আমাদের দর্শকদের সবারই জানা উচিত। দেখা গিয়েছে যে কোভিডের পরে অথবা দেখা গিয়েছে 5ই আগস্টের পরে একটা সমস্যার কথা তারা তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়েছে যে আমাদের এত টাকা লোন আছে, হয়তোবা ওই প্রতিষ্ঠানটা গত 5-10 বছর ধরেই ডিফল্টার, আবার এই বর্তমান পরিস্থিতি ওই পরিস্থিতি এটার সুযোগ নিয়ে গিয়ে আবার নীতি সহায়তা চাইছে, নীতি সহায়তা তাদেরকে দেওয়াও হচ্ছে। তাই এইটা বলা হচ্ছে যে আমাদের তো এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে হবে, যদিও তাদের ব্যাকগ্রাউন্ড এবং রেকর্ড কিন্তু ভালো না, বলে যে তাদের ভালো সময়েও তারা ব্যাংককে সঠিকভাবে রিপেমেন্ট করেনি। তো এই যে বাংলাদেশ ব্যাংক এটা মানবিকভাবে হয়তোবা তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, বাট এটা ব্যাংকিং খাতের উপরে এর কি কোনো কুপ্রভাব আছে কিনা? আপনার কি মনে নিঃসন্দেহে হয়? আমি যেটা আপনাকে বললাম যে আগে যেটা বলা হচ্ছে যে নীতিগত যে বিপর্যয় বা মোরাল হ্যাজার্ড, একটা হচ্ছে কি বড় বড় কোম্পানিগুলো করে কি আরো বেশি ওদের দেখবেন যে গ্রুপ অফ কোম্পানিজ এগুলো এক্সপ্যান্ড করে কেন, এবং সবগুলোই হচ্ছে সব এই যে এই রিস্কি লোন গুলো নেয় এবং এবং উইথ ভেরি কোয়েশ্চেনেবল কোলাটারাল, কেন ওরা বলে টু বিগ টু ফেল। এবং ভ্যালুয়েশন গুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় অবিশ্বাস্য ভ্যালুয়েশন। হ্যাঁ, এবং আমাদের অডিটিং এর ব্যাপারে এখানে প্রশ্ন আছে, কেন এখানে হচ্ছে জেনুইন অডিটরস এর সাথে এখানে হচ্ছে যারা থাকে তাদের তো আলাদা, কিন্তু হচ্ছে এখানে দেয়ার আর মেনি ওয়েজ আমরা হচ্ছে লুপহোলটা খুঁজি। তো আমাদের কথাটা হয়েছে কি এখন বড় বড় কোম্পানিগুলো যারা জানে যে তারা জানে যে আমাদেরকে যদি এখানে ওদেরকে যদি আমাদের ব্যবসা বন্ধ করতে চায়, তাহলে আমাদের যে কর্মচারী আছে 10,000 20,000 কর্মচারী, তারা কিন্তু রাস্তায় নেমে আসবে, তারা কিন্তু প্রতিবাদ করবে। তো এটা কিন্তু এক ধরনের চাপ। এবং সমস্যা হচ্ছে যে মানবিকতা যদি আপনি বলছেন, মানবিকতা যদি আপনি দেখান যে হচ্ছে যে এই বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য অর্থনৈতিক কারণে, তাহলে এই যে বেচারা ছোট ছোট আমানতকারী যারা এখানে শেয়ারে ইনভেস্ট করেছে এখানে ওদের কি হবে? বা এই যে 16,000 যে কর্মচারী তারা তো তাদের কাজটা ডিউ ডিলিজেন্সের সাথে করছে, তাদেরকে দেখছে না। তো আসল কথা যেটা বাংলায় কথা আছে, তেলো মাথায় তেল যায়। সো এবং এটার সাথে হচ্ছে রাজনৈতিক প্রভাব আছে, এটার সাথে হচ্ছে সামাজিক প্রভাব আছে, এবং এটা হচ্ছে যে হাউ ইউ ক্যান ইনফ্লুয়েন্স দ্য মিডিয়া। এটা এবং এটা হচ্ছে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো এভাবে করতে পারে। এইবারও যখন হচ্ছে যে আপনি যে বড় কোম্পানিগুলো কাছেন, কিছু কিছু তো হচ্ছে যে আমরা মনে করি হচ্ছে যে এখানে হচ্ছে অলিগার্স যারা হচ্ছে পালিয়ে চলে গেছে, কিন্তু আরো বেশি কিছু কোম্পানি আছে যেখানে বেশ ডিসেন্ট কোম্পানি, কিন্তু তারা কিন্তু ওরাও কিন্তু এখানে ডিফল্ট করেছে। জি, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে রান করা বা স্বায়ত্ত শাসন নিয়ে চলা সম্পূর্ণরূপে বাংলাদেশ ব্যাংক, যদি তারা সম্পূর্ণরূপে স্বায়ত্ত শাসন নিয়ে চলতে পারে, যদি বাইরের কোনো পর্যবেক্ষক বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর না থাকে, তাহলে কি এই ধরনের নীতি নির্ধারণী বিষয়গুলো তারা আরো ভালোভাবে এনফোর্স করতে পারবে বলে মনে করেন, নাকি আরো দুর্বল? না, টেকনিক্যালি ইয়েস। কেন এখানে আপনি দেখুন যুক্তরাষ্ট্রে তো ডোনাল্ড ট্রাম্প তো ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে তো চেয়ারপারসন কিন্তু সরাতে যাচ্ছে, কেননা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চাইছে হচ্ছে যে বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট কমাতে চাচ্ছে, কিন্তু সে বলছে, কিন্তু এখানে ফেডারেল রিজার্ভের চেয়ারপারসন বলছে না, এখনো কিন্তু মূল্যস্ফীতি এখানে ভয় আছে, আশঙ্কা আছে, আমরা কিন্তু এইভাবে আমাদের এখন মূল্যস্ফীতিটা ঠেকানোর জন্য আমাদের ইন্টারেস্ট রেটটা একটু এলিভেটেড রাখতে হবে। তো ওখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো এখানে ক্ষমতাশীল প্রেসিডেন্ট, আমার মনে 21 শতাব্দীতে মানে লাস্ট 150-200 বছরে যুক্তরাষ্ট্রে এত ক্ষমতাশীল প্রেসিডেন্ট হয় নাই যে সব নিয়ম তোয়াক্কা করে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে সে সরানোর জন্য সে চেষ্টা করলে এখনো পারছে না। আমি আপনাকে বলছি আপনাকে কিন্তু সেন্ট্রাল ব্যাংককে ইচ্ছা করে এইভাবে হচ্ছে পলিটিক্যাল প্রেসার থেকে আপনাকে ফায়ারওয়াল করে দেওয়া হয়, যাতে আপনি যাতে প্র্যাগম্যাটিক বা যেটা ভবিষ্যতে সুদূর প্রসারী দেশের জন্য ভালো হয়, অর্থনীতিক আপনার এখানে সামগ্রিক অর্থনীতি এখানে হচ্ছে যে স্থিতিশীলতা এখানে বজায় রাখার জন্য, সামষ্টিক অর্থনীতির জন্য যেগুলো হচ্ছে সহায়ক যে এখানে নীতিগুলো হবে, সেটা হচ্ছে আপনার কেন্দ্রীয় ব্যাংক করবে। তো এই জন্যই তো আমরা বলি কেন্দ্রীয় ব্যাংকের হচ্ছে যে এখানে হচ্ছে অটোনমি দরকার আছে, কিন্তু অটোনমিটা দিতে হবে এফেক্টিভ অটোনমি, এবং আপনার যে বাংলাদেশ ব্যাংকের যে অনেক কেপেবল স্টাফ আছে, ওখানে কেপেবল স্টাফকে এখানে হচ্ছে প্রমোট করতে হবে। আমরা অনেক সময় দেখা গেছে যে আমরা আগে দুঃখজনক এটা যে এখানে এবার কেন্দ্রীয় ব্যাংকে এখানে দেখা গেছে যে অনেক সময় যে
কম ক্ষমতা সম্পন্ন বা কম এবিলিটি সম্পন্ন হচ্ছে লোকদেরকে বেশ উচ্চ পদস্থ এখানে নিয়োগ দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে পলিটিক্যাল ইন্টারফারেন্স হলে কিন্তু তাহলে কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকও কিন্তু এফেক্টিভ হবে। রাইট, অনেক ধন্যবাদ আপনার এই ইনডেপথ ডিসকাশনের জন্য। অ্যাকচুয়ালি আমরা আমাদের আজকের এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এ পর্যায়ে ছোট্ট করে সৈয়দ আবু নাসের বাগ স্যারের কাছে একটু জানতে চাইবো যে স্যার, আপনার পর্যবেক্ষণে এই মুহূর্তে ব্যাংক খাতে সবচেয়ে কোন ধরনের প্রতিষ্ঠানগুলো বা কোন ইন্ডাস্ট্রি বা কোন খাতের প্রতিষ্ঠানগুলো বেশি ডিফল্ট করছে, এবং এই ফিল্টারিং এর ব্যবস্থাটা আমরা কিভাবে করছি, যে ডিউ ডিলিজেন্স গুলো, যে কাদেরকে অর্থায়ন বেশি করব, কাদেরকে কম করব, এটা আপনি যারা ব্যাংকার, তরুণ ব্যাংকার আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দেখেন, এটা ব্যাংকিং খাত বিরাট খাত, এটা কিন্তু একটা ইকোনমি, হোল ইকোনমি ইজ দেয়ার। আমাদের দেশের জন্য যেগুলি এক্সপোর্টেবল আইটেমস আছে, গার্মেন্টস আছে, আরএমজি যেটাকে বলা হচ্ছে, তারপরে লেদার সেক্টর আছে, টি সেক্টর আছে, এখন সিরামিক সেক্টরও আসতেছে, তারপরে আপনার এখানে সিরামিক্স এর পরে আছে রিয়েল এস্টেটও অনেক লোন করছে বোধহয়। না, রিয়েল এস্টেট আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য এক্সপোর্টেবল সাইডস। আমি কিন্তু এক্সপোর্ট সাইড বলতেছি এখন জি। ডোমেস্টিক সাইডে তো অনেক কিছু, এগ্রিকালচার ইজ ওয়ান, ফিশারিজ উইল বি অ্যানাদার ওয়ান, তারপরে তো এই হোম মানে কনস্ট্রাকশন সেক্টর ইজ পজিটিভলি অ্যানাদার ওয়ান। এটা ডোমেস্টিকে, কিন্তু আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য এক্সপোর্ট সেক্টরসগুলি অনেক পোটেনশিয়াল আছে, কিন্তু এগুলিকে উন্নতি করার জন্য এগুলি কিন্তু একটা ভালো সদিচ্ছা থাকতে হবে, যেখানে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ইন আদার ওয়ার্ডস কর্পোরেট গভর্নেন্স পুরাপুরিভাবে থাকতে হবে প্রত্যেকটা লেভেলে। আমরা যেটা এখন সাফার করতেছি এটার অভাব পুরোপুরি আছে, বেশিরভাগই চাপায় দেওয়া হচ্ছে। মোস্টলি আমি যদি আবারও পুরোনো দিনের ঘটনাগুলি বলতে হচ্ছে, 15 বছরের হিস্ট্রিতে যেটা মন্ত্রণালয় থেকে, মিনিস্ট্রি থেকে, ভিভিআইপি থেকে, এমপি থেকে তারা বলতো যে এটা দিয়ে দেওয়া হোক। বোর্ডে তাদের লোক ছিল, তারা ইনসিস্ট করতো এটা দিতে হবে, প্রিপেয়ার দ্য পেপারস। তারপরে সেটা বোর্ডের পরে সিনিয়র ম্যানেজমেন্ট টিম সামাদের প্রেশারাইজ সেগুলি তৈরি করে দেওয়ার জন্য। মানি যে আজকে বলা হচ্ছে যে মানে টেকেন আউট, মানি লন্ডারিং হয়েছে, মানি ফিকটিশিয়াস লোন হয়েছে, বিকজ অফ দিস রিজনস। আমাদের ক্লাসিফাইড ঋণ এক সময় ছিল 2 লাখ কোটি টাকা। ইফ ইউ থিঙ্ক 2023 2 লাখ কোটি টাকা। যখন 2023-24 আসলাম তখন বলা হচ্ছে ক্লাসিফাইড ঋণ হবে 4 লাখ কোটি টাকা। এখন 2025-এর শেষে বলা হচ্ছে ক্লাসিফাইড ঋণ হবে 6 লাখ কোটি টাকা। এগুলি কিন্তু মোরলেস বাংলাদেশ ব্যাংকের রেকর্ডও আসতেছে, পেপারও আসতেছে, সব জায়গায়। সত্যি অনেক লোনস অ্যান্ড অ্যাডভান্সেস আন্ডার দ্য টেবিল লুকানো ছিল, সেগুলি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে। এই গভর্নমেন্টের অনেক পজিটিভ সাইড আছে, কিন্তু এই ইন্টিরিম গভর্নমেন্ট 1 বছরে, ফর এক্সাম্পল তোমার ইনফ্লেশন রেট যেটা 12%-এর কাছাকাছি হয়ে গেছে, দ্যাট হ্যাজ নাও কাম ডাউন টু অ্যাপ্রক্সিমেট 7, অ্যারাউন্ড 7, 8 হতে পারে, আমি জানি না, আমার কাছে এক্সাক্ট ফিগার গুলি নাই, আই এম সরি। রিসার্চার আমার পাশে বা ওর কাছে যেটা আমার থাকবে, আমি জানি অ্যারাউন্ড 7। আমার গভর্নর সাহেব উনি বলেছেন বাই ডিসেম্বর, অর্থ মন্ত্রণালয় মানে অ্যাডভাইজার সাহেবও বলেছেন ইট উইল কাম ডাউন টু বিলো 7 বাই ডিসেম্বর। বিরাট আশার বাণী আমাদের জন্য। আমি কিন্তু বিশ্বাস করি এটা পসিবল। অনলি থিং কয়েকটা আমি সাজেশন, এটা আমার ফর ফিউচারের জন্য বলতেছি, ওয়ে ফরওয়ার্ড কি কি আছে। আরেকটা জিনিস ভালো করেছি, ফ্লোটিং দ্য কারেন্সি, এটাও কিন্তু একটা ভালো, যদিও একটা গ্রুপে 40% ড্রপ করেছে, টাকার ডিভ্যালু হয়েছে অ্যাবাউট 40% ডলারের এগেনস্টে, 85 থেকে শুট আপ টু 125, পরে এখন এটা নিচে নেমে অ্যারাউন্ড 120-র কাছাকাছি।
দিজ আর দ্য পজিটিভ। তারপরে যেটা বলবো যে ব্যাংকিং এর জন্য যেটা বলা হচ্ছে অ্যাকুইজিশন মার্জার, এটাও ভালো জিনিস। একটা জিনিস মিসিং আমি দেখি, এইটা এই সরকার পারবে নাকি জানি না, বাট পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট আসবে ওয়ে ফরওয়ার্ড, মানে সাম পিপুল শুড বি পুট আন্ডার গিলোটিন, একদম এটা ছাড়া উপায়। ম্যাক্সিমাম পানিশমেন্ট দিতে হবে, এক্সারবারি পানিশমেন্ট 1 জন 2 জন 3 জন। আমি মাস স্কেলে চাইবো না, কিন্তু এটা এক্সারবারি পানিশমেন্ট থাকলে বোঝা যাবে যে এটা করলে ইউ উইল ফেস দিস কাইন্ড অফ ডিফিকাল্টিজ। আর এমন পানিশমেন্ট জেলে নিলাম, মেরে ফেলা হলো, এটাও কিন্তু রাইট পানিশমেন্ট আমার কাছে লাগে না। আমি মিডল ইস্টে থেকেছি তো, মিডল ইস্টে কিন্তু এমন পানিশমেন্ট, তোমার সে পানিশমেন্ট সারা জীবন তোমার মনে রাখবে। ওই এটা ইসলামিক ওয়েতে করা হতো বোধ হয়, মসজিদে নিয়ে জুম্মার নামাজে হাত এটার উপরে রাখা হতো, কাটাকাট করে যা চুরি করতো এতে কেটে ফেলা হতো। আরো হেভি পানিশমেন্ট থাকলে তলোয়ার পড়ে যেত, এরকম অবস্থা দেখেছি মিডল ইস্টে থাকা, ইউএই সেন্ট্রাল ব্যাংকে থাকাকালীন 74 থেকে 95 এরকম হয়েছে। সৌদি আরবিয়া এরকম ছিল। এমন কিছু পানিশমেন্ট হওয়া উচিত পাবলিক প্লেসে নিয়ে যারা বিগ ডিফল্টার, যারা টাকা পাচার করে নিয়ে গেছে, যারা আনতে পারতেছে না, তাদের পাবলিক প্লেসে নিয়ে বলো ইজ এ ডিফল্টার, হুইপ করো। সে সারা জীবন মনে রাখবে এই একটা হুইপ, তো আর কিছু দরকার নাই। তার সব, তার বাচ্চা ছেলে মেয়ে প্রত্যেকে সাফার করবে। তাকে মেরে ফেললে কোনো লাভ নাই। তার প্রপার্টি যা আছে সবগুলো ট্রাই টু টেক ওভার, গভর্নমেন্ট শুড টেক ওভার দিস প্রপার্টিজ। হ্যাঁ, এটা কোশ্চেন কি ভ্যালু হবে টাকা। একসময় আমার মনে হয়েছিল সেপ্টেম্বরের দিকে আমি কাউকে অথরিটিকে বলেছিলাম, অ্যাডভাইজারদের কাছে, যে এই যে যারা টাকা পাচার করে নিয়ে গেছে তাদের জেনারেল অ্যামনিস্টি দেওয়া হতো 3 মাস, ডিসেম্বর পর্যন্ত। ইউ ব্রিং হোয়াট এভার মানি ইউ ক্যান, নো কোশ্চেন উইল বি আস্কড। এইটা আমি বলেছি কয়েকজনের, খেয়াল করে না। কিন্তু 2 লাখ কোটি টাকা দেশের বাইরে গেছে, 10% 20% তো আসতো, 20,000 কোটি টাকা তো আসতে পারতো। তারপরে তুমি বিচার করতে করে পরে যারা বাকি আছে, কিন্তু কিচ্ছু আসে না। আসবে হয়তো, কারেন্ট গভর্নমেন্ট ইজ ট্রাইং দেয়ার লেভেল বেস্ট, বাট ইট ইজ টাইম কনজিউমিং। কান্ট্রি টু কান্ট্রি অ্যাগ্রিমেন্ট থাকতে হবে, কেস ফাইল করতে হবে, বড় বড় লয়ার এমপ্লয় করতে হবে। আমাদের ফর এক্সাম্পল যে হ্যাকিং হয়েছিল 2012 সালে হাতিয়ারের সময় বাংলাদেশ ব্যাংকে, যেহেতু আমাদের একটা কানেক্টিভিটি ছিল বা আমাদের গভর্নমেন্ট ছিল, শ্রীলঙ্কা থেকে যেটা গেছিল, উই গট ব্যাক দ্য মানি ইমিডিয়েটলি। কিন্তু যেটা ম্যানিলাই গেছে এখনো পর্যন্ত কোনো টাকা আসে না। We have filed suit in Manila, we have filed suit in America, we have filed suit বোধহয় বাংলাদেশেও থাকতে পারে, জানি না, ডিফারেন্ট জায়গায়, কিন্তু এগুলি এখনো কোনো ডিসিশন নেই। বিশ্বাস করি হয়তো বা পাবো, আমি না পেলে আমার ছেলে মেয়েরা দেখে যেতে পারবে, এরকম হতে পারে। এগুলি হলো জিনিসগুলো। আর কয়েকটা জিনিস যেটা বলতে চাই, বাংলাদেশ ব্যাংক একটা জিনিস অ্যালাউ করেছে, এটা বোধহয় বন্ধ করা উচিত, deferral of provision requirement. Deferral system is not a good system. দুনিয়ায় কিন্তু কোনো জায়গায় না, প্রভিশন যা রিকোয়ারমেন্ট হবে সেটা করতে হবে। আনফর্চুনেটলি অডিটররাও কোয়ালিফাই করে, ব্যালেন্স শিট কোয়ালিফাই করে, এটা দেখেছি। এই ডেফারেল করার অ্যাডভান্টেজ হলো বোর্ড অফ ডিরেক্টরস হ্যাপি, তারা বলে আমার প্রফিট হয়েছে, ডিভিডেন্ড পাচ্ছে স্টেক হোল্ডাররা, প্রফিট হয়েছে, বোনাস পাচ্ছে স্টাফরা। কিন্তু ইটস নট প্রফিট, এটা তোমাকে 10 বছর 5 বছর পর্যন্ত ডেফারেল। একটু আগে আমরা কথা বলছিলাম আমাদের ব্যাংকের কথা, 7,000 কোটি টাকার ইকুইটি শর্টফল। এখানে তো ডেফারেলও আছে, প্রভিশন ডেফারেল আছে 17,000, রাইট, 17,000 crore আমাকে কভার করতে হবে 5 বছরে।
ওয়াই নট? এই যে যেদিনই আমি দেখতেছি 15 বছরের রেজাল্ট, তো আমাকে সেম বছর 17,000 কোটি টাকা লস, অসুবিধা নেই, গভর্নমেন্ট ব্যাংক, এখানে তো কোনো অসুবিধা নেই। কিন্তু ভয় হলো যে এরকম যে গভর্নমেন্ট প্রাইভেট ব্যাংকে এটা অ্যালাউ করছে ফর গিভিং বেনিফিট, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি মনে করি এইসব সাজেশন রাখলাম। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, দেশের যেটা আছে অনেক স্টেপস নেওয়া হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু আরো অনেক কিছু নেওয়ার কথা। এটা বিকজ ইটস এ লিগেসি অফ দ্য পাস্ট হুইচ উই হ্যাভ ইনহেরিটেড। 15 বছর ধরে এই ঘটনাগুলি ঘটে গেছে, কোনো কিছু সেখানে অথরিটিস, মানে বলতে আমি বোর্ড, বলতে আমি রেগুলেটরি অথরিটি, লাইসেন্সিং অথরিটি, কারো কোনো রকম হ্যাঁ না কিছু বলতে পারেনি। সেটা যাই অথরিটিস চেয়েছে, গভর্নমেন্ট চেয়েছে, সেটাই করতে বাধ্য হয়ে গেছে। এইগুলির জন্যই প্রবলেম ফেস করছি আমরা। সাজেশন আসছিল যে টেলিভাইজ রেকর্ডিং এর করার জন্য। জি, আমাদের এখন সত্যি এআই এর যুগ আসতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ। আমাদের বলা হয়েছিল 15 বছর ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, কিন্তু সত্যি কি হতে পেরেছি? না, হই নাই। অনেক ডিফিকাল্টিজ আছে, অনেক মুখে বলছি, ভিতরে কিন্তু আমরা ফাঁকা। সিকিউরিটি লেভেল ইজ স্টিল ব্যাড, সাইবার সিকিউরিটি ইজ ভেরি অনেক উইক। এইটা Hacking কিন্তু all মানতে হবে। যখনই আমরা করব, কোনো কিছু অ্যানাউন্স করব, তখন আমাকে ওই সেফগার্ডটা দেখতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করে দেব। আমার এই টেলিফোন, হোয়াটসঅ্যাপ টেলিফোন হ্যাক হয়ে গেছে। তারপরে হ্যাক হয়েছে মানে আমি কিন্তু কাউকে কোনো নাম্বারটা আমি কোনোদিনও দিই, ছবি দেখলাম, এক পুলিশ ইন্সপেক্টর, হ্যাঁ হ্যাঁ এরকম হয়েছে এসপি মাঝখানেও। এসপি সাহেব বলছে যে আপনার টেলিফোনে একটু প্রবলেম দেখছি, আমরা তো দেখি, আপনি 5 মিনিটের জন্য বন্ধ রাখেন। আই জাস্ট ডিড 5 মিনিটের জন্য বন্ধ। তারপরে যখন 5 মিনিট পরে খুলেছি, সমানে মেসেজ আসা শুরু, এই বন্ধু বান্ধব সবাই, এই তুই 10,000 টাকা চেয়েছিস, এই তোর 10,000। স্ক্যাম, এটা স্ক্যাম। এইটাই তো বলছি, এই যে এটা ব্যাক, মানে যদি আমরাও তো এগুলো এরকম পাইছি ভাই, এগুলি তো সেফগার্ড না করতে পারলে, এগুলি নতুন নতুন সিস্টেম চিন্তা করা কোনো মতে উচিত। আমরা কিন্তু বলছি ডিজিটাল ব্যাংক দিব, আমরা বলছি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা বলছি বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে। এগুলি চিন্তা করতে হবে, সত্যি কি আমরা হয়েছে, নাহলে আরো প্রিকশন নিয়ে এগুলি অ্যানাউন্স করলে বেটার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেক সময় নিয়ে নিয়েছি। আপনার স্যার অত্যন্ত জ্ঞানগর্ভ এই আলোচনার মাধ্যমে আমি মনে করি শুধু আমাদের গ্রাহক সমাজই নয়, পাশাপাশি ব্যাংক, যারা তরুণ ব্যাংকার আছেন, ব্যবসায়ী আছেন, সবাই উপকৃত হবেন বলে আমি মনে করছি। আমি আসলে এই পর্যায়ে জামালউদ্দিন স্যারের কাছে ছোট্ট করে শুধু বলবো যে আপনার যদি কোনো সাজেশন থাকে আমাদের গ্রাহকের জন্য, ব্যাংকের জন্য। আমি বলবো যে আমরা এখন যেভাবে ব্যাংক বেসড ইকোনমি নিয়ে চলছি, ইট ক্যানট সলভ আওয়ার প্রবলেম। কারেক্ট। এবং এখানে আমার স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট মার্কেটে চাঙ্গা করতে হবে। রাইট। আচ্ছা, তারপরে হলো যে আপনার বন্ড মার্কেট ডেভেলপমেন্ট। উনি বলেছেন এই বিষয়টা নিয়ে। বন্ড মার্কেটটা হলো দরকার। 1997-98 যখন ইস্ট এশিয়াতে যে ক্রাইসিসটা হলো, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এবং সেই সময় তারা ডিসাইড করছে যে থাইল্যান্ডে তো 1.5 দিনের রিজার্ভ ছিল ইম্পোর্টের পেমেন্টের জন্য, সেই ক্ষেত্রে তারা লোকাল কারেন্সি বন্ডে গেছে। এখন তাদের জিডিপির অলমোস্ট 60% হলো লোকাল কারেন্সি বন্ড ফাইন্যান্সিং। তার মানে কি আমাদের যে ক্যাপিটাল স্ট্রাকচারটা হবে, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা, আর্কিটেকচারটা, সে আর্কিটেকচার হবে ব্যাংক বেসড ইকোনমিতে। ব্যাংক বেজে এখন আমাদের মোর দেন 60% ব্যাংক ফাইন্যান্সিং। দ্যাটস ওয়াই এই ট্রাবল ইজ গোয়িং অন। তাহলে এখানে আপনার 30% ওখানে অ্যালোকেট করেন। মার্কেট বেসড ইকোনমিতে আমরা শেয়ার মার্কেট, এগুলাতে যদি আমরা ইকুইটি মার্কেটে যদি আপনার ফাইন্যান্সিংটা যায়, তাহলে এটা ধরেন another 30%, তাহলে হলো 60%।
এরপরে বন্ড মার্কেটে আমাদের এখনকার আছে লেস দেন 1%। বন্ড এই বন্ড যদি আমরা ইয়ে করি, তাহলে আমরা এই বন্ড যদি ইস্যু করি, এটা ইনফ্রাস্ট্রাকচার বন্ড হতে পারে, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল ইভেন গ্রোথ রেটের উপরে আপনার বন্ড ইস্যু, জিডিপির উপরে জিডিপি বাড়বে এই হিসেবে কিন্তু বন্ড ইস্যু করে। সেই ক্ষেত্রে আপনি যদি দেন সেটাতে আপনার তাহলে 90%। এরপরে হলো ডায়াসপোরা বন্ড। ডায়াসপোরা বন্ড হলো এখন আমাদের যে রিজার্ভের পজিশন আছে, এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক, সরকারি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের যে ডায়াসপোরা বন্ডগুলো আছে, এছাড়া প্রাইভেট সেক্টরের যে ব্যাংকগুলো এদের নাই। এরা কিন্তু আপনার দে ক্যান কন্ট্রিবিউট। প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোকে যদি প্রথম 10টারে ভালো 10টা সিলেক্ট করেন, এই 10টারে ফরেন কারেন্সি বন্ড ইস্যু করার জন্য দেন, সেটা আসলে আমাদের রিজার্ভের পরিমাণ বাড়বে এবং বাঙালিরাই বিদেশে বসে এই বন্ড কিনবে। কেনার পরে কেনার জন্য মার্কেটিং এর জন্য দরকার 1% 2% আপনার কমিশন দেন, যারা ওখানে বিক্রি করবে। সেটা বিক্রি করলে এটা আপনার কারেন্সি হেজিংটা হবে। এবং এইটা যদি ওই ফরেন কারেন্সিতে আনতে পারেন, ইভেন 10% যদি নিতে পারেন, এখন কিন্তু খুব কম, অল্প এবং একের নিচে। এবং ওইসিডি একটা স্টাডি করছে বন্ড মার্কেটের উপরে, বাংলাদেশের বন্ড মার্কেট হলো নেপালের থেকেও নিচে। 1% হলে স্যার কিছুই নেই। হ্যাঁ 1%। আমার স্টাডি না, এটা ওইসিডি। আমি এটা বন্ডের উপর একটা পেপার মানে তৈরি করতেছিলাম, ইন্টারন্যাশনাল কম্পারিজন করতে চাই। আচ্ছা আচ্ছা। তার মানে কি, লোকাল কারেন্সি বন্ড যদি আপনি ইস্যু করেন, তাহলে আপনার ফরেন কারেন্সি লোনও আমার কিন্তু কম আনতে হবে। তাহলে আমাদের যে আর যে ফরেন কারেন্সি বন্ড ইস্যু করে ডায়াসপোরা বন্ডটা যখন, তখন আমার রিজার্ভ পজিশন ভালো থাকে, তখন আমি এলসি খোলার সময় ডলারের জন্য চতুর্দিকে ঘোরাঘুরি করতে হবে না। রাইট। এটা মানে দিস আর মাই সাজেশন ফিউচার যে গভর্নমেন্ট আছে তাদের কাছে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা আজকের আলোচনা থেকে যতটুকুই আমরা সংগ্রহ করতে পারলাম, আলোকিত হতে পারলাম, এর কিছু মাত্র যদি আমরা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম এরকম পরিকল্পনা মাফিক ভাগ করে অগ্রসর হতে পারি বাস্তবায়নের জন্য, তাহলে সার্বিকভাবে আমাদের দেশই উপকৃত হবে। আমাদের সম্মানিত 3 জন অতিথি আপনারা এসেছেন আজকে আমাদের ফেস দ্য পিপল স্টুডিওতে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ জানাই আবারও। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটিতে সময় দিয়েছেন, দেখেছেন। আপনাদের যদি কোনো প্রকার কোনো কোয়ারিজ থেকে থাকে, দয়া করে কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের সাথে দেখা হবে আবারও আমাদের পরবর্তী প্রোগ্রামে আরেকটি গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।